আমরা যারা আইএলটিএস এক্সাম দিব তারা সবাই জানি আইএলটিএস স্পিকিংয়ে 7+ পেতে হলে আমাদেরকে অবশ্যই ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং কলোকেশনস ব্যবহার করতে হবে। কিন্তু এই ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং কলোকেশন শেখাটা আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। প্লাস এই ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং কলোকেশন শিখতে গিয়ে আমরা অনেক ঝামেলায় পড়ি। তো আমি এরকম 4টি প্রধান ঝামেলা আইডেন্টিফাই করেছি। তার মধ্যে প্রথম এবং প্রধান প্লাস মারাত্মক যে ঝামেলার সম্মুখীন আমরা হই সেটি হলো আমরা ইডিওমেটিক এক্সপ্রেশনস মনে রাখতে পারি না। দ্বিতীয় যে ঝামেলায় আমরা পড়ি সেটি হলো কোন টপিকের জন্য বা কোন প্রশ্নের জন্য কোন ইডিওমেটিক এক্সপ্রেশনসটি ব্যবহার করা উচিত সেটি আমরা বুঝতে পারি না। তৃতীয় যে ঝামেলা সেটি হলো আমাদের কতগুলো ইডিওমেটিক এক্সপ্রেশন শেখা উচিত, প্লাস আমরা যখন আইএলটিএস এক্সাম দিব মানে আইএলটিএস স্পিকিং এক্সাম দিব তখন ঠিক কতটি ইডিওমেটিক এক্সপ্রেশনস আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে সে সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। 4 নম্বর যে ঝামেলা আমরা ফেস করি সেটি হলো টপিক রিলেট করে এত ইডিওমেটিক এক্সপ্রেশনস বা কলোকেশন যে আমরা শিখব সেগুলো পাবো কোথায়, এই রিলেটেড কোনো বই আছে কিনা যেখানে আমরা টপিক স্পেসিফিক ইডিওমেটিক এক্সপ্রেশনস বা ভোকাবুলারি পাবো। তো ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং কলোকেশন শিখতে গিয়ে আমরা এই প্রধান 4টি ঝামেলায় পড়ি। আমি আপনাদেরকে এই ভিডিওতে এই 4টি সমস্যার সমাধান কিভাবে করবেন সেই সম্পর্কে ইনস্ট্রাকশনস দিয়ে দিচ্ছি। আপনি যদি এই ইনস্ট্রাকশনসগুলো মানতে পারেন আপনি অবশ্যই ইডিওমেটিক এক্সপ্রেশনস আপনার কথা বলার সময় তো ব্যবহার করতে পারবেনই, প্লাস আপনি ইডিওমেটিক এক্সপ্রেশনস ভুলবেন না। তো চলুন প্রথম সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা যাক। আমাদের প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে আমাদের ইডিওমেটিক এক্সপ্রেশনস মনে থাকে না। তো এই সমস্যার সমাধান যদি আপনি করতে চান তাহলে আপনাকে প্রথমেই বুঝতে হবে আমাদের ব্রেন মনে রাখে কিভাবে বা কিভাবে মনে রাখার চেষ্টা করে। তো সেই সম্পর্কে আমি যদি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করি আমার মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে কেন এবং কিভাবে আমাদের ব্রেন মনে রাখে। তো আমি 2023 সালে যখন প্রথম কানাডায় আসি মানে সাসকাচুয়ানে এসে পৌঁছি তখন আমাদেরকে একটি কারণে একটি চ্যারিটি অর্গানাইজেশনে যেতে হয়েছিল ঠিক পরের দিনই। তো ওইখানে গিয়েই আমরা একটি মহিলার সাথে দেখা করি। তো ওই মহিলাদের সাথে আমি প্রায় 10 মিনিটের মতো কথা বলেছিলাম। তো ওই মহিলার নাম আমার এখনও মনে আছে। এই মহিলা যখন সে নিজেকে ইন্ট্রোডিউস করাচ্ছিল সে বলতেছিল যে মাই নেম ইজ ড্যাফিনি। তো 10 মিনিটের আলাপ পরিচয়ে এখনো পর্যন্ত আমি তার নাম মনে রেখেছি। সেটা কিভাবে বা আমার ব্রেন কিভাবে সেই নামটা মনে রেখেছে সেই প্রসেসটা ব্যাখ্যা করলে আপনি বুঝতে পারবেন আপনার ব্রেনও এইভাবে কাজ করে। সেটি হলো সে যখনই বলেছে যে তার নাম ড্যাফিনি সাথে সাথেই আমার মনে পড়ে গিয়েছে আমার একটা ফেভারিট ক্যারেক্টারের নাম হচ্ছে ড্যাফিনি। আমি একটা টিভি সিরিজ দেখতাম, সেই টিভি সিরিজে একটি ফিমেল ক্যারেক্টারের নাম ছিল ড্যাফিনি এবং আমার খুব ফেভারিট ছিল সেই ক্যারেক্টারটি। তো আমার ব্রেন কী করলো, আমার জানাশোনা আছে পরিচিত আছে এরকম কোনো কিছুর সাথে বা কোনো ব্যক্তির সাথে বর্তমানে যে নতুন এন্ট্রিটা সে নিতে যাচ্ছে একটি নাম ব্যক্তির পরিচয় সে নতুন করে নিতে যাচ্ছে তখন কিন্তু সে আগে এই রিলেটেড তার কোনো কানেকশন আছে কিনা সেটার সাথে সে একটি সম্পর্ক তৈরি করেছে, তারপরে সেটা মনে রেখেছে এবং দেখেন 2 বছর পর্যন্ত যার সাথে আমার মাত্র 10 মিনিট কথা হয়েছে সেই ব্যক্তির নাম আমি এখনো মনে রেখেছি। তো ব্রেন আসলে রিলেট করে মনে রাখে। আপনি আইসোলেটেড কোনো জিনিস যদি সারাদিন পড়তে থাকেন আপনার খুব বেশি মনে থাকবে না। যেমন আপনি পড়তেছেন আ পিস অফ কেক, এটা একটি ইডিওমেটিক এক্সপ্রেশনস। আপনি বলতে চাচ্ছেন বা পড়তে চাচ্ছেন এভাবে যে আ পিস অফ কেক মানে খুব সহজ, আ পিস অফ কেক খুব সহজ, আ পিস অফ কেক খুব সহজ, আ পিস অফ কেক খুব সহজ। এটা আপনি অনেক দিন পড়লেন, কিন্তু আপনি যখন বাক্যে ব্যবহার করতে যাবেন কোনো টপিকের সাথে রিলেট করে ব্যবহার করতে যাবেন বা কোনো কি বলবো প্রশ্নের উত্তরে ব্যবহার করতে যাবেন সেটি কিন্তু আপনার মনে কখনোই আসবে না, কারণ এটা আপনি কোনো কিছুর সাথে রিলেট করে পড়েন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যদি ইডিওমেটিক এক্সপ্রেশনস ভোকাবুলারি যাই নতুন শিখতেছেন সেই জিনিসটি অবশ্যই অন্য আরেকটি জিনিস যার সাথে আপনার অলরেডি পরিচয় আছে বা সম্পর্ক আছে এরকম কিছুর সাথে রিলেট করে শিখবেন। তো আমি আপনাদেরকে 3 ধাপে একটি ইডিওমেটিক এক্সপ্রেশনস মনে রাখার জন্য সাজেস্ট করব। প্রথম ধাপ একদম বেসিক লেভেল, সেটি হলো আপনি যখন একটি ইডিওমেটিক এক্সপ্রেশন শিখলেন, ধরুন মিনিং শিখলেন বাংলা, সেটি অবশ্যই কোনো সেন্টেন্সের মাধ্যমে শিখবেন, মানে সেন্টেন্সে ব্যবহার করে শিখবেন। এটা একদম বেসিক, কোনো কিছু না করলেও এটা করতে হবে।
তারপরের ধাপ হলো এই যে সেন্টেন্সটি আপনি শিখলেন এবং এখানে ইডিওমেটিক এক্সপ্রেশন যে ব্যবহার করলেন সেই সেন্টেন্সটি কোনো প্রশ্নের উত্তরে ব্যবহার করবেন। মানে প্রশ্নের উত্তরের সাথে কানেক্ট করে সেই সেন্টেন্সটি ব্যবহার করবেন এবং সেই সেন্টেন্সটির মাঝখানে অবশ্যই সেই ইডিওমেটিক এক্সপ্রেশনটি থাকবে। তৃতীয় ধাপ হলো আপনি যে ইডিওমেটিক এক্সপ্রেশনটি ব্যবহার করলেন সেন্টেন্সে, সেই সেন্টেন্সটি যে কোয়েশ্চেনে ব্যবহার করলেন, কোয়েশ্চেন আনসারে ব্যবহার করলেন, সেই কোয়েশ্চেনটি কোনো টপিকের সাথে রিলেট করবেন। কোন টপিকের কোয়েশ্চেনের আনসারের জন্য আপনি এই সেন্টেন্সটি ব্যবহার করেছেন এবং সেই সেন্টেন্সে এই ইডিওমেটিক এক্সপ্রেশনটি ব্যবহার করেছেন সেটি আপনাকে রিলেট করতে হবে। তো প্রথমে হচ্ছে সেন্টেন্সে ব্যবহার করবেন, দেন এই সেন্টেন্সকে কোনো কোয়েশ্চেনের সাথে কানেক্ট করবেন, এই কোয়েশ্চেনকে কোনো টপিকের সাথে কানেক্ট করবেন। এই তিনটি প্রসেস, আমি বলবো স্টেপস, যদি আপনি সম্পন্ন করতে পারেন একটি ইডিওমেটিক এক্সপ্রেশন শিখতে গিয়ে আপনি খুব সহজেই সেই ইডিওমেটিক এক্সপ্রেশন মনে রাখতে পারবেন। আমি বলবো খুব সহজে ভুলতে পারবেন না সেই ইডিওমেটিক এক্সপ্রেশনস। এটি হচ্ছে আমার টেকনিক, যেই টেকনিক অবলম্বন করলে আপনি কখনোই ইডিওমেটিক এক্সপ্রেশনস ভুলবেন না। এবার দ্বিতীয় যে সমস্যা সেটিতে আসি। দ্বিতীয় সমস্যা ছিল কোন প্রশ্নের উত্তরের জন্য কোন ইডিওমেটিক এক্সপ্রেশনস ব্যবহার করব বা কোন টপিকের জন্য কোন ইডিওমেটিক এক্সপ্রেশনস ব্যবহার করব সেটা আমরা বুঝতে পারি না। বুঝতে পারি না। তো আপনাকে যেটি করতে হবে, আপনি আইএলটিএস প্রিপারেশনের জন্য অনেক টপিক রিলেটেড প্রিপারেশন আমাদের নিতে হয়। আপনি যেই টপিক রিলেটেড প্রিপারেশন নিচ্ছেন চেষ্টা করবেন সেই টপিকের সাথে রিলেট করে ইডিওমেটিক এক্সপ্রেশন শেখার জন্য, এবং ওইখানে যে টপিক রিলেটেড কোয়েশ্চেন্সগুলো থাকবে তার স্যাম্পল অ্যান্সারে ইডিওমেটিক এক্সপ্রেশনস ব্যবহার করা আছে কি না সেরকম বই থেকে আপনাকে এই ইডিওমেটিক এক্সপ্রেশন শিখতে হবে। তাহলে এই সমস্যায় আপনি কখনোই পড়বেন না। যে কোনো প্রশ্নের উত্তরের সাথে আপনি ইডিওমেটিক এক্সপ্রেশনস কানেক্ট করতে পারবেন, কারণ সেইভাবে আপনি প্র্যাকটিস করেছেন। আমাদের 3 নম্বর যে ঝামেলাটি ছিল সেটি হলো আমাদের কতগুলো ইডিওমেটিক এক্সপ্রেশনস শেখা উচিত, এবং আমরা যখন আইএলটিএস স্পিকিং টেস্ট দিব তখন আমাদেরকে মিনিমাম কতগুলো ইডিওমেটিক এক্সপ্রেশনস অবশ্যই ব্যবহার করা উচিত। তো এই প্রশ্নের উত্তর অতটা স্ট্রেইট ফরওয়ার্ড আমি দিব না বা দেওয়া সম্ভব না, তবে আপনাদেরকে একটি ক্যালকুলেশন আমি দেখাচ্ছি, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন আপনাদের কতগুলো শেখা উচিত। ধরেন আমি যদি আইএলটিএস স্পিকিং টেস্টের কথা বলি, আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট 1-এ আমাদেরকে 2টো টপিক থেকে প্রশ্ন করে এবং পার্ট 2-তে আমাদেরকে একটি টপিক থেকে প্রশ্ন করে এবং সেই টপিকটি পার্ট 3-তে রান করে। তাহলে টেকনিক্যালি যদি আমরা ধরে নিই আমাদেরকে মোট 3টি টপিক থেকে কোয়েশ্চেন করে। এখন এই 3টি টপিক থেকে আপনি জানেন আপনাকে কোয়েশ্চেন করবে, কিন্তু আপনি প্রিপারেশন নেন কতগুলো টপিকের ওপর। সেটা যদি আমি একদম মিনিমাম ধরি, তাহলে আমি ধরলাম পার্ট 1-এর জন্য আপনি 100টি টপিকের উপর প্রিপারেশন নেন, পার্ট 2-এর জন্য 50টি টপিকের উপর প্রিপারেশন নেন, মোট 150টি টপিকের উপর প্রিপারেশন নেন। তো টপিক আসবে কয়টি? 3টি, কিন্তু প্রিপারেশন নিচ্ছেন 150 টপিকের উপর, যা প্রায় 50 গুণ, তাই না? তাহলে আমি যদি আপনাদেরকে বলি স্পিকিং টেস্ট দেওয়ার সময় আপনাদেরকে 3 থেকে 4টি ইডিওমেটিক এক্সপ্রেশনস ব্যবহার করা উচিত আপনার যদি 7+ টার্গেট থাকে। এবার ধরে নেন আপনার কতগুলো ইডিওমেটিক এক্সপ্রেশনস শেখা উচিত? আমি বলবো 150টি। মিনিমাম 150টি ইডিওমেটিক এক্সপ্রেশন শেখা উচিত যদি আপনি 3 থেকে 4টি ইডিওমেটিক এক্সপ্রেশনস ব্যবহার করতে চান, কারণ ইউ নেভার নো কোন টপিক থেকে কোয়েশ্চেন হবে। আর আপনি আপনি মনে করেন 4টি ইডিওমেটিক এক্সপ্রেশনস ব্যবহার করতে হবে, আপনি শিখলেন 4টি, আপনি ব্যবহার করতে পারবেন না, রাইট টাইমে এগুলো মনে আসবে না। আপনি যদি অনেক ইডিওমেটিক এক্সপ্রেশনস ব্যবহার করেন এবং সেটা নিয়ে খেলা করেন যে হাউ টু ইউজ ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং সবভাবেই ব্যবহার করা শিখে যান, তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেই ইডিওমেটিক এক্সপ্রেশনসগুলো যেগুলো শিখেছেন সেখান থেকে 2, 3, 4টি খুব ইজিলি অ্যাপ্লাই করে দিতে পারবেন। এটা হচ্ছে আমার টেকনিক। এবার চলুন 4 নম্বর সমস্যার সমাধান করে দিই। তবে মনে রাখবেন এই 4 নম্বর সমস্যার সমাধান যদি আমি করি, বাকি যে 3টি সমাধান আছে আমি এতক্ষণ সলভ করে আসতেছিলাম সেগুলোরও স্থায়ী সমাধান আপনি এই অ্যান্সার থেকে পেয়ে যাবেন। তো 4 নম্বর সমস্যাটি ছিল যে এমন কোনো বই আছে যেখান থেকে আমরা অনেক ইডিওমেটিক এক্সপ্রেশন শিখতে পারবো যেগুলো টপিক রিলেটেড। এই প্রশ্নের উত্তরটি হলো হ্যাঁ, এমন একটি বই আছে। এই বইটি হচ্ছে এটি, সবার জন্য আইএলটিএস স্পিকিং। এই সবার জন্য আইএলটিএস স্পিকিং বইটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে দেখবেন আপনি এই 4টি সমস্যা আমি যেগুলো বললাম সবগুলোরই পার্মানেন্ট সলিউশন আপনি পেয়ে যাচ্ছেন। কীরকম? প্রথমে আমি বলেছিলাম আমাদের ইডিওমেটিক এক্সপ্রেশনস মনে থাকে না,
তো মনে রাখার জন্য আমি 3টি টেকনিক দেখিয়েছি। প্রথমে সেন্টেন্সে প্রয়োগ করবেন, সেই সেন্টেন্স কোনো কোয়েশ্চেনের সাথে প্রয়োগ করবেন, সেই কোয়েশ্চেনকে কোনো টপিকের সাথে রিলেট করবেন। এবং এই বইয়ে খুব সাকসেসফুলি আমি সেগুলো দেখিয়েছি। টপিক রিলেটেড ভোকাবুলারি প্লাস ইডিওমেটিক এক্সপ্রেশনস আমি প্রয়োগ করে দেখিয়েছি, প্লাস সেগুলোর বাংলা মিনিং আমি দিয়ে দিয়েছি। এইবার 2 নম্বর যে সমস্যাটি আমাদের ছিল সেটি হলো যে কোন প্রশ্নের জন্য বা কোন টপিকের জন্য আমরা কোন ইডিওমেটিক এক্সপ্রেশনটি ব্যবহার করব, সেটিও এই বই থেকে পাবেন। কারণ পার্ট 1 টপিকের জন্য আমি 150টি টপিক নিয়েছি এবং এই 150টি টপিকের প্রত্যেকটির সাথে আমি অ্যাডভান্স ভোকাবুলারি প্লাস ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং কলোকেশনস ব্যবহার করেছি 5টি করে। তো সেইখানে কিন্তু আপনি অসংখ্য ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং কলোকেশনস পেয়ে যাবেন, এবং যা সবই কোয়েশ্চেনের সাথে কানেক্ট করা এবং টপিকের সাথে কানেক্ট করা। আর 3 নম্বর যে সমস্যার সমাধানটি আমি দিয়েছি যে প্রায় 150টি ইডিওমেটিক এক্সপ্রেশনস আপনার শেখা উচিত। 150টি না শিখেন, 50টি শিখেন, শুধু 50টি শিখেন। তারপরেও আপনি প্রায় 2-3টি ইডিওমেটিক এক্সপ্রেশনস ফাইনাল এক্সামে যখন স্পিকিং টেস্ট দিবেন আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনি 150টি না, প্রায় 1000 খানেক ইডিওমেটিক এক্সপ্রেশনস এই বইয়ে পাবেন, সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ে আপনি পাবেন। এবং 4 নম্বর সমস্যা সমাধান হচ্ছে এই বইটি। আর এই বইয়ের ব্যাপারে আরও একটি মূল্যবান কথা বলে রাখি, সেটি হলো শুধু লেক্সিক্যাল রিসোর্স মানে ভোকাবুলারি, কলোকেশন, ইডিওমেটিক এক্সপ্রেশনস এর জন্য এই বই সেরা না। এই বই সেরা আরও 3টি কারণে। প্রথম কারণটি হলো এই বইয়ে আমি পার্ট 2 টপিকের জন্য আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ রেখেছি, যেখান থেকে আপনি খুব সহজেই একটি পার্ট 2 টপিকের জন্য আইডিয়া জেনারেট করতে পারবেন। এরকম আমি 65টি আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ ইউজ করেছি। দ্বিতীয়ত হলো আমি পার্ট 2 এর জন্য যে গ্রামার ব্যবহার করেছি সেই গ্রামারের এক্সপ্লেনেশন দিয়েছি, কেন পার্টিকুলারলি এই পাস্ট টেন্স ব্যবহার করলো, প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হলো, এরকম ব্যাখ্যা দিয়েছি। 3 নম্বরটি হলো আমি পার্ট 1 এর জন্য এবং পার্ট 2 এর জন্য স্ট্রাকচারড আনসার ব্যবহার করেছি। এই স্ট্রাকচারড আনসার যদি আপনি ব্যবহার করেন, একদম খুব সুন্দর করে সময় মতো, যতটুকু আপনাকে সময় দেয় ততটুকু সময়ের মধ্যে খুব সুন্দর করে গোছানো আনসার কিন্তু আপনি আইএলটিএস স্পিকিং টেস্টে দিতে পারবেন। সুতরাং এই বই আপনার অবশ্যই লাগবে, দ্যার ইজ নো অল্টারনেটিভ। কারণ এরকম বই আপনি বাজারে পাবেন না, বাজারে নাই বলেই আমি এই বই লিখেছি এবং আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। তো এই বই কালেক্ট করার জন্য আপনারা আমার ওয়েবসাইট ড্রিম অ্যাড ফাউন্ডেশনে চলে যান। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনারা আমার ওয়েবসাইট থেকে এই বই এখন থেকে সংগ্রহ করতে পারবেন, কোনো হ্যাসল নেই। এবং ওয়েবসাইটে গিয়ে এই রিলেটেড কোনো ভিডিও দেখতে পারবেন, মানে বই রিলেটেড, প্লাস হচ্ছে বইয়ের সামারি পড়তে পারবেন এবং বইয়ের ওভারভিউ আপনারা দেখতে পারবেন। সো বইটি আজই সংগ্রহ করুন এবং কোনো ধরনের হেজিটেশন ফিল করবেন না, জাস্ট কালেক্ট দ্য বুক অ্যান্ড স্টার্ট রিডিং। যদি সমস্যার সমাধান চান তাহলে, না চাইলে তো ওকে। সো গুড লাক।